উত্তরবঙ্গ প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস। দুধিয়া কার্শিয়াংয়ের দুধিয়ার ছবি দেখাচ্ছি আপনাদের। অস্থায়ী সেতু ভেঙে পড়েছে, বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে। 110 নম্বর জাতীয় সড়কে ধস বিপর্যয়। 110 নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। পাহাড়ের একাধিক জায়গায় ছোট বড় ধস নেমেছে। প্রাকৃতিক বিপর্যয় উত্তরবঙ্গে, অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস এবং সুকান্ত মুখোপাধ্যায়। আমি শুরুতেই একবার সন্দীপ সরকারের কাছে চলে যাব। সন্দীপ, আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ছোট বড় ধস নেমেছে এবং যেভাবে বিপর্যয়ের ছবি সামনে আসছে, এই মুহূর্তে সব মিলিয়ে উত্তরবঙ্গের ছবিটা ঠিক কি? দেখো, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রাতভর বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তার মধ্যে প্রায় সব নদীতেই জলস্তর বেড়েছে। বালাসন নদীর জলস্তর সব থেকে বেশি বেড়েছে এই মুহূর্তে রাতভর বৃষ্টির জেরে। গত বছর আমরা দেখেছিলাম যে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে মিরিকের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম দুধিয়া ব্রিজ, সেই দুধিয়া ব্রিজ ভেসে গিয়েছিল। এরপর প্রশাসনের তরফ থেকে অস্থায়ী ব্রিজ একটা বানিয়ে দেওয়া হয়, যে অস্থায়ী ব্রিজ দিয়ে যান চলাচল হচ্ছিল, মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ বজায় ছিল। এখন সেই অস্থায়ী ব্রিজও ভেসে গিয়েছে রাতভর বৃষ্টির দরুন। এবং দুধিয়াতে যে নতুন সেতু তৈরি হচ্ছে, যা উত্তরবঙ্গের এই প্রান্তের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে শিলিগুড়ির, মিরিকের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের অন্যতম মাধ্যম যে দুধিয়া ব্রিজ, সেই ব্রিজ নির্মীয়মান ব্রিজের কাজও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অস্থায়ী যে সেতু সেটা ভেসে গিয়েছে। ফলে এই মুহূর্তে ব্যাপক সমস্যায় রয়েছেন এই সমস্ত অঞ্চলের মানুষজন। মূলত নদী তীরবর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে, সেখানকার মানুষজন স্থায়ী বাঁধের দাবি তুলতে শুরু করে দিয়েছেন। অন্যদিকে রাতভর বৃষ্টির জেরে এবং পাহাড়ি এলাকায় ধসের ফলে 110 নম্বর জাতীয় সড়কে কার্শিয়াংয়ের কাছে সেখানে যান চলাচল বিপর্যস্ত হয়েছে। ধসের ফলে 110 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ওই অংশে বন্ধ রাখা হয়েছে। এ তো গেল বিপর্যয়ের কথা, কিন্তু পূর্বাভাস কি রয়েছে? পূর্বাভাস বলছে যে উত্তরবঙ্গের 5 জেলায় কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। আগামী 2-3 দিন কোথাও ভারী বৃষ্টি তো হবেই, কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস রয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য, উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি হতে পারে শনিবার এবং রবিবার, এমনটা পূর্বাভাসে বলা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। এ গেল উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলো, কিন্তু উত্তরবঙ্গের ওপরের দিকের যে জেলাগুলি রয়েছে, যেটা আমি আগেও বললাম, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস। কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার রবিবার পর্যন্ত এই বিপর্যয় চলবে, এমনটাই কিন্তু আপাতত পূর্বাভাসে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। একদমই সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। সন্দীপ যেমনটা জানাচ্ছিল যে গতকাল থেকে টানা বৃষ্টি, আর যার জেরে দুধিয়ায় অস্থায়ী সেতু ভেঙে পড়েছে। গত বছরের অক্টোবরে দুর্যোগের জেরে গড়ে তোলা হয়েছিল এই অস্থায়ী সেতু। এখান থেকেই শিলিগুড়ি মিরিক রুটের গাড়ি চলাচল করছিল, কিন্তু গতকাল রাতের বৃষ্টিতে বালাসন নদীর জলস্তর বাড়তে থাকে, আর তার জেরেই ভেঙে পড়েছে এই অস্থায়ী সেতু। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে জাতীয় সড়কে ধস নেমেছে, আর পাশাপাশি রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়াংয়ের দুধিয়ায় ভেঙে গিয়েছে অস্থায়ী সেতু। যে সেতু গত বছর অক্টোবর মাসে বানানো হয়েছিল, সেই সেতু গতকাল থেকে টানা বৃষ্টিতে ভেঙে পড়েছে, যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি মিরিকের। রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মান মূল সেতুতেও। দেখতেই পাচ্ছেন, গত বছরের অক্টোবর মাসে যে সেতু, অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল, গতকাল থেকে টানা বৃষ্টি উত্তরবঙ্গ জুড়ে, যার জেরে এই অস্থায়ী সেতুও ভেঙে পড়ল এবং রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে দুধিয়ায় নির্মীয়মান মূল সেতুতেও। অতিবৃষ্টির কারণে সেতুর বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি জানতে পারছো?
আর দেখো তোমাকে বলি যে এর আগে আমরা দেখেছি যে গত বছরের অক্টোবর মাসে এই দুধিয়া ব্রিজ সেটা ভেঙে যাওয়াতে কি ধরনের বিপত্তির পরিস্থিতি তৈরি হয়। একটানা পাহাড়ে বৃষ্টি, অন্যদিকে শিলিগুড়ির সঙ্গে মিরিক এবং শুকিয়াপুকুরির রাস্তার যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে দুধিয়া ব্রিজ, সেই দুধিয়া ব্রিজটা সাধারণত যে ব্রিজটি ভেঙে গিয়েছিল এর আগে, সেই ব্রিজটি বহুদিনের ব্রিজ এবং সেটা ভেঙে যাওয়ার পরে অস্থায়ীভাবে একটি ব্রিজ তৈরি করা হয়েছিল, যার কাজ শুরু হয়েছিল 10/10/2025-এ। প্রায় 16 দিনের মধ্যে এই কাজ শেষ করতে বলা হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে প্রায় 54 কোটি টাকা খরচ হয়েছিল এবং 468 মিটার লং এই ব্রিজ। এই ব্রিজে 132টি হিউম পাইপ ব্যবহার করা হয়েছিল, যেগুলো 1200 mm ডায়ামিটারের। তোমাকে জানিয়ে রাখি, এই মূলত যে অস্থায়ীভাবে ব্রিজটি বানানো হয়েছিল, সেই ব্রিজের দুপাশে পিলারের প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু মাঝের অংশ পাথরের উপরে মাটি বা তাদের যে কংক্রিট করার যে চেষ্টা, সেই ইয়েটা তারা করেছিলেন, কিন্তু সেটা সেইভাবে সম্পূর্ণ কাজ হয়নি। বর্ষার পরে সম্ভবত আবার একটা প্রক্রিয়া চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু এই যে হিউম পাইপ দেওয়া যে ব্রিজ, সেই হিউম পাইপ মূলত সিমেন্ট দিয়ে তৈরি করা পাইপ, যেখান দিয়ে জল বেরিয়ে যায়। কিন্তু জলস্তর বেড়ে যাওয়া, এই যে বালাসন নদীর জলস্তর বেড়ে যাওয়ার জন্য বা এই টানা বৃষ্টির জন্য সেই নদীর জলের স্রোত দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা শক্তি বাড়িয়ে জল এগিয়ে চলেছে এবং সেই যে ধাক্কায়, অনবরত ধাক্কায় সেই ব্রিজ সম্পূর্ণ যে ভেঙে যাওয়ায় আবারও যোগাযোগ ব্যবস্থা এক প্রকার কিন্তু বিচ্ছিন্ন হলো। শিলিগুড়ির এই যে রাস্তা কার্শিয়াং সাব ডিভিশন, সেইখান থেকে মিরিকের, এবং এই যে মিরিকে যাওয়ার যে অন্যতম পথ হয়ে উঠেছিল দুধিয়া ব্রিজ, যেটা গত বছর অক্টোবরে ভেঙে যায়, পরে যে অস্থায়ী ব্রিজটা তৈরি করা হয়েছিল, সেই অস্থায়ী ব্রিজটা খুব দ্রুততার সাথে তৈরি করা হয়েছিল এবং যেমনটা তোমায় বলছিলাম 132টি প্রায় হিউম পাইপ ব্যবহার করা হয়েছিল, যেগুলো 1200 mm ডায়ামিটারের, এবং 16 দিনের মধ্যে এই কাজটি করা হয়। 468 মিটার লম্বায় এবং 72/8 মিটার ব্রিজ চওড়াতে, এবং সেই ক্ষেত্রে প্রায় 8 মিটার চওড়াতে এই যে ব্রিজটি তৈরি করা হয়েছিল, সেই হিউম পাইপ ব্রিজই বলা হয় ব্রিজকে। সিমেন্টের পাইপ দিয়ে তৈরি করা হয়েছিল, পাথর দিয়ে সেটাই স্ট্রাকচার। এবং এই যে যখন এটা তৈরি করা হয়, দ্রুততার সাথে এই কাজ করা হয়েছিল যোগাযোগ ব্যবস্থার জন্য, কিন্তু রক্ষণাবেক্ষণ কতটা জরুরি ছিল এবং আপাতত কাজ চালানোর জন্য যেটা বানানো হয়েছিল সেটা প্রায় বেশ কিছু মাস হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে বর্ষা আসলে এই ব্রিজের যে সমস্যা হতে পারে, সেই একটা প্রশ্ন অবশ্যই ছিল এবং তার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা যে আবারও বিচ্ছিন্ন হতে পারে, এবং সেই ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলে একদিকে যেমন টানা বৃষ্টিপাত হয়েছে শিলিগুড়িতে, তার সঙ্গে সঙ্গে পাহাড়ে, সেই ক্ষেত্রে আরো কিন্তু সমস্যা বাড়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এই যে ব্রিজের যেটি ভেঙে যাওয়ার জন্য এখন কিন্তু যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ বৃষ্টি বন্ধ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না জলের এই যে স্রোত, সেই স্রোত কিছুটা কমছে, সেই ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থা কিভাবে স্বাভাবিক হবে বা কিভাবে নতুন করে কাজের কোনো পরিকল্পনা করা যায় কিনা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই। সব মিলিয়ে যে ব্রিজ তৈরি করা হয়েছিল, সেই ব্রিজ সম্পূর্ণ তৈরি করা হয়নি এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছেন। ধন্যবাদ আবির। দক্ষিণ দিকে কি ছবি? কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10 জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং 2-3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, সেই সঙ্গে আরো দুজন প্রতিনিধি রয়েছেন। তবে শুরুতেই চলে যাব সুকান্তর কাছে। সুকান্ত, আলিপুর আবহাওয়া দপ্তরের কি আপডেট? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর তরফে কিন্তু স্পষ্টত বলা হয়েছে যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের 10টি জেলাতে, এবং গত 1.5 থেকে 2 সপ্তাহে এই দক্ষিণবঙ্গে প্রবল গরমে এবং আর্দ্রতাজনিত কারণে নাভিশ্বাস উঠেছিল, কিন্তু অবশেষে সপ্তাহান্তে এই যে একেবারে আবহাওয়ার যে পরিবর্তন, তার জেরে কিন্তু কিছুটা স্বস্তি হবে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর, যে উইকেন্ড অর্থাৎ গতকাল রাত্রির থেকে বা সন্ধ্যা থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল, আজকে সকাল থেকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, শহর কলকাতাতেও মেঘলা আকাশ, এবং তার পাশাপাশি কিন্তু এই 10টি জেলাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী রোববার পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তোমাকে একবার সরাসরি ছবিটা দেখাবো এই মুহূর্তে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রবল বৃষ্টি কিন্তু শহর কলকাতাতেও শুরু হয়েছে। এবং এই দক্ষিণবঙ্গের এই বৃষ্টির ফলে কিন্তু টেম্পারেচার যেটা ছিল, যেটা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ছিল, এই বৃষ্টিপাতের জেরে কিন্তু সেই আবহাওয়াতে কিছুটা পরিবর্তন হবে এবং কিছুটা হলো স্বস্তির থাকবে সাধারণ মানুষের। মূলত মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে, 24 ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া
হওয়ার থেকে কিছুটা রেহাই মিলবে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, এই যে জায়গাগুলো তোমাকে বললাম, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এমনটা জানা যাচ্ছে। কেন এই রকম পরিবর্তন হয়েছে, যেটা জানা যাচ্ছে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যেটি হরিয়ানা, উত্তরপ্রদেশের উপর দিয়ে রয়েছে। স্বাভাবিকভাবে এর জেরেই কিন্তু শহর কলকাতা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এই ঝড় বৃষ্টির যে পূর্বাভাস ছিল সেটাই কিন্তু দেখা যাচ্ছে গতকাল থেকে, যা চলবে আগামী রবিবার পর্যন্ত। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। বিভিন্ন জেলার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, তার পাশাপাশি কলকাতাতেও কিন্তু আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সরাসরি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, সকাল 10টা বেজে গিয়েছে, ঘড়ির কাঁটায় অফিস টাইম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় পরিস্থিতিটা জানতে চাইবো, তার কারণ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। দেখো, একদমই সকাল থেকে যে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু শহর কলকাতার যান চলাচল সেটা কিন্তু বেশ কিছুটা শ্লথ হয়েছে। কারণ বেশ কিছু পকেটে ইতিমধ্যে জল জমতে শুরু করেছে। কলকাতা পুরসভার সূত্রে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু প্রস্তুত রয়েছে। তুমি জানো যে 21 তারিখ বিশ্ব যোগা দিবস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, তার জন্য কিন্তু ইতিমধ্যে সমস্ত পুরসভার যারা কর্মী তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং তার মধ্যেই কিন্তু এই বৃষ্টি শুরু হয়েছে। যেটা আবহাওয়া দপ্তরের সূত্রে জানা যাচ্ছে যে আজকে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি হয়তো দুপুরের পর কিছুটা ধরতে পারে বা কিছুটা কমে যেতে পারে, কিন্তু আগামী দুদিন, সেই দুদিন কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতার জন্য বিশেষ করে। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ কলকাতা কর্পোরেশনের যিনি অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন স্মিতা পান্ডে এবং তার পাশাপাশি আধিকারিকদের কপালে। তার কারণ যে একদিকে যেমন যোগা দিবস রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে তিনি যোগা দিবসে যোগদান করবেন, ঠিক তেমনভাবেই কিন্তু গোটা শহরকে সচল রাখতে হবে, কোথাও যেন জল না দাঁড়িয়ে যায় সেইটা কিন্তু মেনটেন করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইতিমধ্যে কিন্তু কলকাতা কর্পোরেশনের তরফ থেকে বিভিন্ন যে ম্যানহোল রয়েছে, সেই ম্যানহোল থেকে অতিরিক্ত মাত্রায় ড্রেজিং করে যে সমস্ত পলি ছিল সেই পলি তোলার কাজ গত এক সপ্তাহ ধরে হয়েছে। কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এইভাবে বৃষ্টি যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী দুদিনের পরিস্থিতি সেটা কিন্তু আরও খারাপ হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রতি মুহূর্তে আবহাওয়া দপ্তরের সঙ্গে কলকাতা কর্পোরেশন যোগাযোগ রেখে চলেছে এবং কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখানে যেখানে জল জমছে বা জল জমার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত জায়গায় এই যে ড্রেজিং করবার জন্য যে অত্যাধুনিক মেশিন রয়েছে কলকাতা পুরসভার কাছে, সেই মেশিনগুলো সেখানে পাঠানো হচ্ছে। এমনকি বেশ কিছু জায়গায় পাম্প বসানো হচ্ছে, যাতে অতিরিক্ত জল, যদি জোয়ারের সময় বৃষ্টির পরিমাণ বেড়ে যায়, অতিরিক্ত জল যাতে শহরে কোনোভাবে না দাঁড়াতে পারে, সেই জন্য অতিরিক্ত পাম্পের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে সেই পাম্প দিয়ে, যাতে লক গেট বন্ধ থাকা অবস্থাতে পাম্প দিয়ে জলগুলোকে লক গেটের ওপর দিয়ে যে গঙ্গায় ফেলা যায়, সেই সমস্ত ব্যবস্থা কিন্তু রাখা হচ্ছে। ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা কর্পোরেশন যেটা বলছে যে তারা কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায় তারা কিন্তু নিরবিচ্ছিন্ন সম্পর্ক রাখছে আবহাওয়া দপ্তরের সাথে এবং পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কিন্তু যে পূর্বাভাস রয়েছে, আজকে হয়তো যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি দুপুরের পর কিছুটা কমলেও কমতে পারে, এমন সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর কর্পোরেশনকে। কিন্তু আগামী দুদিনও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একদিকে যেমন শহরকে জলমুক্ত রাখবার একটা প্রয়াস কলকাতা কর্পোরেশন করতে হবে, ঠিক তার সঙ্গে সঙ্গেই কিন্তু যেহেতু আন্তর্জাতিক 12তম যোগা দিবস রয়েছে রবিবার, সেটা যাতে সুষ্ঠুভাবে পালন করা যায় সেদিকটাও কিন্তু নজর রাখতে হচ্ছে। ফলত এই মুহূর্তে কড়া চ্যালেঞ্জ কলকাতা পুরসভার ক্ষেত্রে। আর যদি কলকাতা পুলিশের দিকে আসি, তাহলে কিন্তু এই মুহূর্তে যেহেতু রেড রোড বন্ধ, স্বাভাবিকভাবে রেড রোড বন্ধ থাকার কারণে ধর্মতলাতে এমনিতেই যানবাহনের চাপ অনেক বেশি রয়েছে এই মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়ে বৃষ্টিতে গাড়ির গতি সেটাও কিন্তু বেশ কিছুটা কম রয়েছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং বিভিন্ন পকেটে কিন্তু অল্প বিস্তর জল জমতে শুরু করছে। যেখানে যেখানে জল দাঁড়াতে শুরু করছে, সেই সমস্ত জায়গায় কিন্তু গাড়ির গতি স্লো হয়ে আসছে। স্বাভাবিকভাবেই কিন্তু অফিস টাইমে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। একদমই, অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। অনির্বাণ, তুমিও আমাদের সঙ্গে থাকো। বুঝতেই পারছেন, আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই কলকাতা পুরসভার পক্ষ থেকে একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। আর এই মুহূর্তে শহরের স্কাইলাইনের ছবি আপনাদের সামনে রেখেছি। একেবারে কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের বিস্তীর্ণ অংশ। সকাল থেকেই বজ্রগর্ভ মেঘ, ভারী বৃষ্টি। শহরের পাশাপাশি এবার জেলার ছবিটা আপনাদের সামনে রাখি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমনাথ মিত্র। সোমনাথ, হুগলির ছবিটা এই মুহূর্তে ঠিক কি রকম?
দেখো, হুগলি জেলাতে সকাল থেকেই কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপ অক্ষরেখা যেটা তৈরি হয়েছে তার ফলে উত্তরবঙ্গের একাধিক জেলায় যেমন বৃষ্টিপাত হচ্ছে, তেমনি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে। সেই ক্ষেত্রে হুগলিও তার ব্যতিক্রম নেই। হুগলিতেও সকাল থেকে প্রবল বৃষ্টিপাত হচ্ছে, কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হয়ে চলেছে এবং এর ফলে আজ সকাল থেকেই কিন্তু স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় কিছুটা হলেও প্রভাব পড়েছে এবং গ্রামাঞ্চলের যে রাস্তা, সেই রাস্তার বেশ কিছু জায়গায় কিন্তু জলমগ্ন হয়েছে, এমনও ছবি কিন্তু উঠে এসেছে। সব মিলিয়ে সকাল থেকে হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। ধন্যবাদ সোমনাথ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।